আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু, অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। ইসির রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং জুলাই আগস্ট গণহত্যার কয়েক মামলার তদন্ত প্রতিবেদন, চলতি মাসেই 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। চট্টগ্রামে ক্লিন বাংলাদেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশের স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন এই অভিযান চলবে। অভিযানে মানবাধিকার ও পরিবেশ রক্ষা করে আইনের প্রয়োগ হবে বলে জানান তিনি। পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সেনা মোতায়েন হয়েছে বলে জানান সচিব। যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতার পেছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরো বলেন, অন্ধকারের মোকাবেলা অন্ধকার দিয়ে না করে আলো দিয়ে করতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে 2রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহের মাথায় রোববার বিকেলে দেশে ফিরলেন তিনি। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের সফর খুব সফল হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে এগোতে হবে। চলছে অপারেশন ডেভিল হান্ট,
সেদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। গাজীপুর সহ বিভিন্ন স্থানে আটক করা হয়েছে অন্তত 85 জনকে। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লাইলা নওশিনের রিপোর্ট। গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর শনিবার রাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। যারাই জনগণকে অসন্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা জনগণকে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে, তাদেরকে আমরা আইনে নিয়ে আসবো। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করার কথাও জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈশন ভাস্কর্য যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32-এর ঘটনায় ভারত যে বক্তব্য দিয়েছে তা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা জনগণ ভালোভাবে নিচ্ছেন না। বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না এবং অন্যদের কাছ থেকেও একই আচরণ প্রত্যাশা করে। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত 6 মাসে রপ্তানি বেড়েছে 10%, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ 7.5% নেমে আসবে। রোজায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অপারেশন ডেভিল হান্টের জন্য কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। গত 6 মাসে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা রোববার বৈঠক করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে। বৈঠকে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ, আর্থিক খাত, বৈদেশিক খাত ও বিনিয়োগ এবং শিল্প খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে তথ্য উপাত্ত সহ বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতি সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। সাংবাদিকরা জানতে চান অপারেশন ডেভিড হান্ট প্রসঙ্গে। যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে
রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। প্রেস সচিব বলেন, সরকার আশা করছে শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা থাকলেও কিছু করার চেষ্টা করছে। তিনি বলেন, এই সরকার সবকিছু করতে পারবে না, বড় বড় সংস্কারও করতে পারবে না, কিন্তু পদচিহ্ন রেখে যেতে চায়। পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখেন সেই আহ্বান জানান তিনি। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় আছে। একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার, সেটা অনেক দূরে। সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতেই হবে, উপায় নাই। আপনার যেমন আছে না যে আপনার ট্যাক্স নেই অন্যকে দেবেন, কিন্তু সেটাও হয় না, গরিবরা ওই ট্যাক্সের রেভিনিউ রিসার্চ। আচ্ছা, আমরা চেষ্টা করছি করতে, এইটা একটু লং টার্ম, মধ্যমেয়াদী হয়তো কিছু করা যাবে। শর্টে আমার ফোকাস হলো ফাইন্যান্স সেক্টর ব্যাঙ্কগুলো ঠিক করা, ওগুলো বাজে ব্যাংক আছে, বোর্ডে ঝামেলা আছে, ওটাকে ঠিক করা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারলে অতীতের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। বিকেলে ইসির সাথে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। নাজিব বেকের রিপোর্ট। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিকেল 3:30টায় ইসি ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে তাদের দল। জাতীয় নির্বাচনের সময়সীমা ও সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। সকালে ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, তবে বেশ কিছু অপসংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সিইসি মনে করেন, শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য, কানাডা সহ 10 থেকে 12টি দেশে লিগ্যাল প্রমাণের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। ইতিমধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক 300 উচ্চপদস্থ কর্মকর্তার লকার বা সেফ ডিপোজিটে তল্লাশি শুরু করেছে দুদক। রিপোর্ট রুকসানা আমিনের। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 2,40,000 কোটি মার্কিন ডলার, এমন তথ্য উঠে আসে শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টে। এসব অর্থ ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে দুদক। সহযোগিতা চেয়ে ইতোমধ্যে কানাডা, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। নীতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে দেয়া হতো প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ। এমন অভিযোগ আমলে নিয়ে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম দুর্নীতি সহ নথির খোঁজে এনসিটিবিতে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। পাঠ্য বই ছাপানোর কার্যাদেশ প্রদানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন সংক্রান্ত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সেফ ডিপোজিট খুলতে দুপুরে দুদকের উপপরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় 8 সদস্যের এনফোর্সমেন্ট টিম। এই অভিযান চলতে থাকবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রায় 300 লকার রয়েছে সেখানে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এই কাজগুলো করতে একটু সময় লাগবে, হয়তো আরও 2-1 দিন যাওয়া লাগতে পারে। আজকে তারা যতটুকু সম্ভব সে কাজগুলো করবেন, আরও যদি বাকি থাকে পর্যায়ক্রমে সে কাজগুলো তারা করবেন। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। চলতি মাসে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। একই সাথে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্নার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পলাতকও আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দাখিল করা হবে সে সম্পর্কে জানান প্রসিকিউশন। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। উত্তরা রামপুরা গুলশান এলাকায় হত্যার অভিযোগে 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। এদিকে রাজধানীর চানখাইপুলের ঘটনায় কনস্টেবল সুজন হোসেনকে 12 ফেব্রুয়ারি তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাস ফেব্রুয়ারি। অমর একুশে বইমেলার 9ম দিন আজ আসছে নতুন নতুন বই। সেখানে আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, নতুন বই আসা ও বেচা কেনা কেমন চলছে, সার্বিক চিত্র কেমন বইমেলা? হৃদয়, আমি বইমেলা থেকে দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজকে বইমেলার 9ম দিন। এই পর্যন্ত প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 400 ছাড়িয়েছে। একটি তথ্য দিয়ে রাখি যে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের তুমুল জনপ্রিয় সিরিজ ছোট কাকু সিরিজ 40 কিন্তু একসাথে আসতে যাচ্ছে অন্য প্রকাশে। সেই উপলক্ষে আজকে দেখলাম যে মেলা প্রাঙ্গণে বিনামূল্যে শিশুদের এবং সবাইকে হলো ছোট কাকু চকলেট ক্যান্ডি বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা আছি একটি অনেক পুরাতন একটি প্রকাশনীর সামনে, সেটা হলো অমর প্রকাশনী, যারা দীর্ঘদিন ধরে বইমেলায় কাজ করছে। এই প্রকাশনী থেকে একটা বই বেরিয়েছে যে আব্দুল মাজেদের শিশু সাহিত্য, যা হলো পঞ্চভূত। তো তার সাথে আমরা একটু জানতে চাইবো যে তার বইমেলায় যে শিশু সাহিত্য নিয়ে কি ধরনের সাড়া পাওয়া যাচ্ছে এবং যে সাসপেন্স তৈরি হচ্ছে, এই সাসপেন্স বইগুলো চাহিদা কেমন, রহস্য বইগুলো। জি, আসসালামু আলাইকুম। আমার প্রকাশিত পঞ্চভূত বইটি বেশ সাড়া ফেলছে এবং পাঠকের কাছ থেকে যথেষ্ট রেসপন্স পাচ্ছে। এ পর্যন্ত আমার প্রায় 150 কপি বই বিক্রি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, এবং কেউ কেউ ফিরে এসে কিনছেও। আমার বেশ সাড়া পাচ্ছে। ধন্যবাদ আব্দুল মাজিদ। আমি আপনাকে বলতে চাই যে মাঘের
ফাল্গুন আসি করছে। ইতিমধ্যেই কিন্তু ফাল্গুনের আসার আগমনী যে বাতাসে বইমেলায় সাড়া দিয়েছে। ইফতেখার, ধন্যবাদ। প্রিয় দর্শক, ইফতেখার দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বইমেলা থেকে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে মোদীর বিজেপি জয়, 70টির মধ্যে বিজেপির 48 ও আম আদমি পার্টির 22 আসন। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর স্মৃতি ধরে রাখতে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই ডাক টিকিট অবমুক্ত করেন। ডাক টিকিটের থিম হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 27 বছর পর দিল্লি শাসনের সুযোগ পাচ্ছে দলটি। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনে 70 আসনের মধ্যে 48টিতে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে বর্তমান শাসক দল আম আদমি পার্টি পেয়েছে 22টি আসন। দেশটির বিরোধী দল কংগ্রেস দিল্লির বিধানসভায় কোনো আসন পায়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 থেকে 17 ফেব্রুয়ারি 3 দিনের স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজনের কথা জানায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ। আয়োজনে সোনালী কাবিন পদক 2025 ঘোষণা ও মত বিনিময় সভা হয়। উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাত, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ অন্যরা। নিটল টাটা বিশেষ সংবাদ। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামে ক্লিন বাংলাদেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। তুলির আঁচড়ে ক্যানভাসে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তোলে প্রতিযোগিতায় অংশ নেয়া 800-রও বেশি শিশু কিশোর। ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, গুল এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ, ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানভীর রিসার্চ সহ অন্যরা। বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক রুহুল করিম রুমি ও তার দল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্সিডিজ বেঞ্চের ফ্ল্যাগশিপ গাড়ি G580 এডিশন 1 বা ইলেকট্রনিক জি ওয়াগন মডেলের গাড়ি এখন বাংলাদেশের বাজারে। মার্সিডিজ বেঞ্চ বাংলাদেশের ডিস্ট্রিবিউটর রেনকন মোটরস লিমিটেড প্রথমবারের মতো 2025 সালে G580 এডিশন 1 মডেলের ইলেকট্রনিক গাড়িটি দেশের বাজারে এনেছে। এই মডেলটি জি ক্লাসের ঐতিহ্যবাহী অফরোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি পারফরম্যান্স এবং টেকসইয়ের নতুন ধারা নির্ধারণ করেছে। 2025 সালে G580 এডিশন 1 ইলেকট্রিক জি ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে।
গাজীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে প্লাস্টিকের বিকল্প পণ্যের উপর প্রদর্শনী, কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরিফিন বাদল। এই সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাবেক কাউন্সিল মামুন আহমেদের বিরুদ্ধে অপপ্রচার করায় জাবেদ ও তার সহযোগীদের শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রাজধানীর নবাবপুরে ভূমিদস্যু শেখ জাবেদ উদ্দিন ও তার জালিয়াতের সহযোগী তপন কুমার বসাকের নাম ব্যবহার করে শুভ বসাক ও পায়েল বসাক নবাবপুরের 221 ও 222 নম্বর হোল্ডিং এর বৈধ ইজারাদারদের হয়রানি করছেন অভিযোগ করেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যবসায়ী খন্দকার আশিকুল্লাহ দাবি করেন, বৈধ ইজারাদার হিসাবে তারা নবাবপুরের 221 ও 222 নম্বর হোল্ডিং এ সরকারি সব নিয়ম কানুন মেনে ব্যবসা করে আসছেন। সম্প্রতি নবাবপুরের ভূমিদস্যু শেখ মোহাম্মদ জাবেদ উদ্দিন ও তার সহযোগীরা সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। জানানো হয়, ওই হোল্ডিং এর সম্পত্তি সরকারি অর্পিত সম্পত্তি হিসেবে বিদ্যমান আছে। কুচক্রী মহল সেই সম্পত্তির দখলের চেষ্টা করছে। শেখ মোহাম্মদ জাবেদ উদ্দিন ও মিরাজ মোহাম্মদ জাকির উদ্দিন দুদকের চার্জশিটভুক্ত আসামি বলে জানান এলাকাবাসী। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু, অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিএসি। এবং জুলাই আগস্ট গণহত্যার কয়েক মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেই 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।